আসসালামু আলাইকুম, সিএসসি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা ন্যাশনাল ইউনিভার্সিটির 4th সেমিস্টারের মাইক্রোপ্রসেসর অ্যান্ড অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের কিছু প্রোগ্রাম সলভ করার চেষ্টা করব। তো এটা অনেকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে বিভিন্ন ধরনের প্রোগ্রাম নিয়ে নক করেছিল, তো সেই ক্ষেত্রে আমরা ওইগুলো সলভ করার চেষ্টা করতেছি। বেশ কিছু প্রোগ্রাম সলভ করব, বেসিকগুলো বুঝাই দিব আজকে। প্রোগ্রামগুলো কীভাবে সলভ করতে হয় সেগুলো। তোমাদের যদি কোনো স্পেশাল কোনো রিকোয়ারমেন্ট থাকে, কোনো কোশ্চেন বুঝতে অসুবিধা হয় বা কোনো কিছু থাকে, আমাদের অবশ্যই কমেন্ট বক্সে অথবা ইনবক্সে জানাতে পারো, আমরা সেটাকে সলভ করার চেষ্টা করব। তো মাইক্রোপ্রসেসর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে যেগুলো অনেক কোশ্চেন নিয়ে হচ্ছে বোর্ডে আসে, রিপিটেড হয় অনেকগুলো কোশ্চেন, এর মধ্যে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো সলভগুলো আজকে আমরা দেখবো। প্রথমত দেখি যে রাইট অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ টু কনভার্ট আপার কেস টু লোয়ার কেস, আপার কেস এবং ভাইস ভার্সা। প্রথমত হচ্ছে আমরা আপার কেস টু লোয়ার কেস করতে হবে, আবার লোয়ার কেস টু আপার কেস করতে হবে, এরকম আর কি একটা প্রোগ্রাম আমরা লিখবো। তো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের যে কনসেপ্টটা, আমরা কনসেপ্টগুলো আগে ক্লিয়ার করি যে প্রোগ্রামটা কীভাবে সলভ করতে হয়। তো প্রোগ্রামটা সলভ কীভাবে করতে হয় মনে রাখবা। আমি সবসময় বলি যে আমি বাংলার পাশাপাশি ইংলিশটাও লিখে দিয়ে তোমরা বুঝতে পারো। আর এই পুরা লেকচারে যে হ্যান্ড নোট কারোর দরকার হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো, অথবা আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারো, আমরা এই হ্যান্ড নোটটা দিয়ে দিব। তো এইটার আজকে কোড আমরা যে আপার কেসে এবং লোয়ার কেসে কনভার্ট করতে চাই তাহলে কি হবে। সাধারণত আমরা জানি কি যে কম্পিউটার তো একটা কিছুই বুঝে না, ABCD কিছুই বুঝে না। তো আমাদের মনে করো একটা আপার কেস কি, মনে করো একটা আপার কেস হচ্ছে কি A, তাহলে আমরা এটা লোয়ার কেস মানে এই ছোট হাতের এতে কনভার্ট করতে হবে, তাই না? কারণ কম্পিউটার তো বড় হাতের এ ছোট হাতের এ বা ABCD কিছুই চিনে না, ও চিনে কি মানে 0 1 এরকম, আর আজকে কোড চিনে আর কি। তো আজকি কোড এখন আমাদের মনে রাখতে হবে যে যখন আমরা আজকি ভ্যালুতে আপার কেস এবং লোয়ার কেসে পার্থক্য কত 32, এক্সাক্ট পার্থক্য কত 32 পার্থক্য। আর এ হলো 65 আর ছোট হাতের এ হলো 97 আজকে কোডে। যদি তুমি বড় হাতের এ লেখো কম্পিউটারে, যখন তুমি বড় হাতের এ টাইপ করবা তখনই কম্পিউটার সেটাকে আজকি করে 65-এ কনভার্ট করে নেয়। আবার যখন ছোট হাতের এ লিখবা তখনই কম্পিউটার সেটাকে চেঞ্জ করে 97-এ কনভার্ট করে নেয় অটোমেটিক। এটা কিন্তু ভিতরে হয়, আমরা এগুলো দেখি না। তো আমরা যদি এখন বড় হাতের থেকে ছোট হাতের কোনো কিছুতে কনভার্ট করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? অবশ্যই 32 যেহেতু পার্থক্য 32 কি করতে হবে? যোগ করতে হবে। যখন আমরা বড় হাতের থেকে কি ছোট হাতের কনভার্ট করব তখন কি করব? তখন আমরা 32 যোগ করব, ঠিক আছে? আর যখন আমরা ছোট হাতের থেকে বড় হাতে যাব জিনিসটা নিয়ে, ছোট হাতের থেকে আমরা যখন ছোট হাতে থেকে যখন আমরা বড় হাতে যাব তখন করব কি 32 বিয়োগ করব। কারণ কেন বিয়োগ করব? কারণ 65 হচ্ছে বড় হাতের এবং ছোট হাতের ইয়েটা কত 97, তাহলে আমাকে অবশ্যই এখানে বিয়োগ করতে হবে। তাহলেই তো আমি সরি 65 থেকে এবং 97-এর মধ্যে 32 যে পার্থক্যটা আমরা যোগ করলেই তো আমি ছোট হাতেটা পাবো, তাই না? আর আর বড় ছোট হাতে থেকে বড় হাতে যাওয়ার সময় কি করতে হবে? 97 তো অলরেডি আছে এবং 64 কি হবে? তখন আমাকে 64 যেতে হবে, তাহলে কি করতে হবে? বিয়োগ করতে হবে। এই কনসেপ্টটা মনে রাখতে হবে, কারণ আমাদের এই কনসেপ্টটা ধরে আমাদের অ্যালগোরিদমটা, এই প্রোগ্রামটা আর কি। তো আমরা এখন কোড সলিউশনটা একটু দেখব। আমি আবার একটু বলি, আমাদের যখন আপার কেস থেকে লোয়ার কেসে যেতে হবে তখন আমরা করব 32 যোগ। যখন আমাদের লোয়ার কেস থেকে আপার কেসে যেতে হবে তখন আমরা করব কি 32 বিয়োগ। এই হচ্ছে মূল কনসেপ্ট। তো এখন কোড যদি আমরা বলি, এই কোডটা সাধারণত হচ্ছে মানে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কিছু নির্দিষ্ট কোড থাকে, কিছু নির্দিষ্ট সিনট্যাক্স থাকে, এগুলো আমাদের বুঝতে হবে। তো এগুলো বুঝলে তোমার কোডটা অনেক সহজ। এবং আমরা চেষ্টা করব যে সবগুলা তো কোড বুঝে বুঝে দেওয়া সম্ভব না। মেন কনসেপ্ট যদি তুমি বুঝতে পারো যে মডেল কি, স্মল কি, স্ট্যাক কেন ব্যবহার করা, ডাটা কেন ব্যবহার করা হয়, কোড কেন ব্যবহার করা হয়, এগুলো যদি তুমি বুঝতে পারো তাহলে বাকি কোডের মেন কনসেপ্টগুলো বুঝতে পারলে তুমি এগুলো লিখতে পারো। তো আমরা এখন দেখব যে কেন মানে প্রত্যেকটা জিনিসটা মানে কি। তো অ্যাসেম্বলি কোডের শুরুতে কিছু কমন লাইন থাকে, এগুলো বুঝে নিলে, একবার বুঝে নিলে মোটামুটি সবগুলো করা যায়। প্রথম হচ্ছে মডেল স্মল কেন ব্যবহার করা হয়? এটা হচ্ছে জায়গা বা মেমোরি বোঝাতে ব্যবহার করা হয়, এই যে মডেল স্মল। এবং স্মল কেন ব্যবহার করা হয়? স্মল ব্যবহার করা হয় ছোটোখাটো যে প্রজেক্টগুলো থাকে, ল্যাব প্রজেক্ট বা ছোটোখাটো প্রজেক্টগুলোতে আমরা করি কি কম জায়গা নেওয়ার চেষ্টা করি। কম জায়গা নিলে তখন আমাদের স্মল ব্যবহার করলে এটা 64 KB পর্যন্ত জায়গা দখল করতে পারে মেমোরিতে।
যখন বড় প্রজেক্ট নেয় তখন আর স্মল ব্যবহার করা হয় না, বাট স্ট্যান্ডার্ড ল্যাব প্রজেক্টের জন্য আমরা সাধারণত স্মল লিখি, যাতে মেমোরিতে জায়গা কম খরচ হয় এবং 64 কেবির মতো জায়গা যাতে এরা নিতে পারে। মূলত স্মল মডেল হচ্ছে মেমোরি জায়গা নির্দেশ করে, আর স্মল হচ্ছে কম জায়গা নির্দেশ করে। তারপরে কি, তারপরে হচ্ছে আমরা নিলাম কোড শুরু করলাম, কি করলাম, মেমোরি সিলেক্ট করলাম, মেমোরিকে জায়গা ডিসাইড করে দিলাম। তারপরে হচ্ছে মেমোরিকে সিলেক্ট করলাম, মেমোরি জায়গা আমি ডিসাইড করে দিলাম যে তুমি 64 KB স্মল নিবা, 64 KB নিবা। এবার কি, এবার হচ্ছে স্ট্যাক, স্ট্যাক 100, এটা কি, এটা মূলত হচ্ছে এইচ মানে হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমালে আমি স্ট্যাক মেমোরি নিয়ে নিলাম, যে হেক্সাডেসিমালে তুমি এতটুকু মেমোরি জায়গা নিবা, যেটা এই ডেসিমালে কনভার্ট করলে হয় কত, 256 বাইট। এইটি প্রোগ্রামের জন্য 100 হেক্সাডেসিমাল সাইজের একটা স্ট্যাক মেমোরি তৈরি করে, যাতে আমার প্রোগ্রামটা ওই মেমোরির ভিতরে রান হতে পারে। তারপরে কি আছে, তারপরে আছে ডাটা, MG1, MS-G1, DB, ইন্টার ক্যারেক্টার, $, MS-G2, DB, কনভার্টেড $। এগুলো আসলে কি, এগুলা হচ্ছে এই যে ডাটা, MG1, এগুলা কি আমরা এখন দেখবো। এগুলা $, যেটা সেটা ব্যবহার করা হয় হচ্ছে লাইন শেষ করার জন্য। আর MG1 ডাটা, এগুলো কীভাবে করা হয়, ডাটা ব্যবহার করা হয় হচ্ছে ভ্যারিয়েবল ডিক্লারেশন করার জন্য, যে আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে দিলাম, এইটা হচ্ছে ভ্যারিয়েবল ডিক্লারেশনের জন্য ব্যবহার করা হয়। তারপরে MG1, DB, ইন্টার ক্যারেক্টার, $, এটাকে ব্যবহার করা হয়। MG1 ব্যবহার করা হচ্ছে ভ্যারিয়েবলের নাম। এই যে আমরা এগুলো দেখতেছি, এই যে ধরো আমি দেখতেছি কি মডেল, স্ট্যাক, ডাটা, এগুলো কিন্তু আমি কোডটা রেডি করতেছি। মনে করো তুমি একটা কিছু বানাবা, একটা বিরিয়ানি বানাবা, তাহলে তোমাকে কি করতে হবে, কিছু উপকরণ আগে রেডি করতে হবে না? তো সেম আমরা এখন কোডটা করবো কি, আপার কেস থেকে লোয়ার কেস, লোয়ার কেস থেকে আপার কেস করার জন্য যে কোডটা আমরা রেডি করব, তার জন্য আমাকে কিছু জিনিস সেট করতে হবে। তো আমরা এখন কোডটা সেট করতেছি। আমরা মেন কোডে কিন্তু এখনো যাই নাই, আমাদের মেন যে লজিক, যে কিভাবে করলে কিভাবে যাবে, এটা কিন্তু আমরা এখনো যাই নাই, আমরা এখনো কোডটাকে রেডি করতেছি। তো MS-G1, DB, এটা কি হয়, MS-G1 হচ্ছে ভ্যারিয়েবলের নাম, এই ভ্যারিয়েবল ব্যবহার করার জন্য এই নামটা ব্যবহার করা হয়। আর ডিবিতে হয় কি, প্রতিটা অক্ষরের জন্য 1 বাইট করে জায়গা নিবে। মনে করো আমি যদি A দেই, তাহলে একটা অক্ষর না, এটার জন্য 1 বাইট করে জায়গা নিবে। আবার যদি AB দেই, তাহলে ওই 1 বাইট করে জায়গা নিবে, 1 বাইট A এর জন্য, 1 বাইট B এর জন্য, এরকম যতটুকু বাইট দিব অতটুকু জায়গা নিবে আর কি, ডিবি দিয়ে এটা বোঝানো হয়। আর $সাইন দিয়ে বোঝানো হয় হচ্ছে কি, এই লাইনটা এখানে শেষ। আর এন্টার ক্যারেক্টার, এই প্রম্পটটা আমাদের তখন আসবে যখন আমরা মেন লজিকে যাব, তখন আমাদের একটা ক্যারেক্টার নেওয়ার জন্য একটা পপ আপ উইন্ডো আসবে, সেই উইন্ডোতে আমাদের ক্যারেক্টারটা দিতে হবে। তারপরে হচ্ছে MS-G2, ডিবি, MS-G1, MS-G2 তো বুঝলামই। তারপরে হচ্ছে ODH আর OH, কনভার্টেড $, কি ODH আর OH কেন ব্যবহার করা হয়, এগুলো মূলত ব্যবহার করা হয় নতুন একটা লাইন নেওয়ার জন্য। আমাদের এন্টার কাজ করলে কি করি আমরা, কম্পিউটারে যখন আমরা এন্টার চাপি তখন কি হয়, নতুন একটা লাইনে যায় না, নতুন লাইনে যায় না। এইখানে আমরা কোডে তো আর আমাদের ওরকম নতুন লাইনে নেওয়ার কোনো সিস্টেম থাকে না, তখন আমরা এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে ODH আর OH ব্যবহার করে, ব্যবহার করে দিই, যাতে হচ্ছে নতুন একটা লাইনে যেতে পারে, পরের লাইনে যেতে পারে আর কি, এন্টারের মতো কাজ করে। তারপর হচ্ছে কোড, আর হচ্ছে মেন, PROC। কোড হচ্ছে কি, এখান থেকে আমাদের লজিক শুরু করতে হবে, এই জন্য আমরা এখানে বলে দিলাম যে ডট কোড, এখান থেকে আমি লজিক শুরু করতেছি। আর মেন কাজ কি, মেন হচ্ছে মেন ফাংশনের মতো কাজ করে, যেমন আমাদের আমরা অনেকটা জানি যে, আমরা যারা অন্যান্য ল্যাঙ্গুয়েজ যারা শিখছি বা যারা জানে, তারা কি C++, জাভাতে কি হয়, মেনের একটা ফাংশন থাকে না, যে এখান থেকে আমাদের মেন কাজটা শুরু হয়। ওই মেনটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে প্রকাশ করে কি দিয়ে, মেন PROC দিয়ে, ঠিক আছে। এই যে কোডে যদি আমরা দেখি, তাহলে এই যে মেন PROC দিয়ে কি হয়, আমাদের মেন কাজ শুরু হয়েছে, এবং কোড দিয়ে কি আমাদের, আমি বুঝাচ্ছি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটাকে, যে আমার এখান থেকে কিন্তু লজিকটা স্টার্ট হতে যাচ্ছে। এই হচ্ছে এটার পার্ট। এরপরে হচ্ছে MOV AX @data, MOV DS AX, এটার ব্যাখ্যাটা কি, এই ধরনের ব্যাখ্যা হচ্ছে, এগুলোকে ডাটা সেগমেন্টেশন ইনিশিয়ালাইজেশন বলা হয়। এখান থেকে আমার ডাটাটা সেগমেন্টেশন হবে। এখন AX একটা হচ্ছে রেজিস্টার, আর DX হচ্ছে একটা রেজিস্টার। আমাদের উপরে ডিক্লেয়ার করা ডাটা সেগমেন্টের, আমার ডাটা যে সেগমেন্টটা করে আসলাম ডিক্লেয়ার, এই যে কোথায় গেল, এই যে আমার ডাটা সেগমেন্টটা ডিক্লেয়ার করে দিয়ে আসছে, যে আমার এখান থেকে ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার হবে। এটা করে কি, এটার জন্য আমাদের এই ডাটাটা, এই যে এই ডাটাটা আমাদেরকে রেজিস্টারে রাখতে হয়। রেজিস্টারটা কোথায় রাখতে হয়, এটা হচ্ছে DS রেজিস্টারে রাখতে হয়। কিন্তু DS এ ডাইরেক্ট কোনো কিছু পাঠানো যায় না,
হ্যাঁ, ডিএসএলআর এ কিছু রাখা যায় না, রেজিস্টার রাখা যায় না, মানে কোনো ডাটা রাখা যায় না। তো এটাকে করতে হয় কি, ডিএসএ রাখার আগে আমাদের আগে এএক্স এ রাখতে হয়, এএক্স রেজিস্টারে রাখতে হয়। তো এটাতে রাখার জন্য আমরা এখানে ডিক্লেয়ার করে দিলাম কি এএক্স যাবে ডাটা, ডাটা এএক্স এ যাবে আবার, তারপরে এএক্স থেকে ডাটাটা কোথায় যাবে, ডাটাটা যাবে হচ্ছে ডিএসএ। ঠিক আছে, না হলে আমাদের যে এই যে আমরা যে MS-G1 আর MS-G2 দিয়ে আমরা ভ্যারিয়েবল নামগুলো ডিক্লেয়ার করব বা ডিক্লেয়ার করে দিলাম, তো সেইগুলা কিন্তু পরে আর খুঁজে পাবে না। নাহলে এই যদি আমরা ডিএসএ না রাখি, আর ডিএসএ না রাখতে গেলে, ডিএসএ রাখতে গেলে আমাদের কি করতে হবে, এএক্স লাগবে। তো এএক্সকে আমরা ডাটাটা রাখলাম, রাখার পর এএক্স থেকে ডাটাটা আমরা ডিএসএ দিলাম। এই হচ্ছে ডাটার কথা। তারপরে হচ্ছে মেসেজ দেখানো। এখন আমি তো সবকিছু সেটমেন্ট একটু করতে পারলাম যে আমার মানে আমার কোডটা কি হবে আমরা একটু লিখলাম। এখন ডাটাটা দেখতে হবে না। এখন মনে করো যে তুমি ডাটাটা তুমি এখন এ বা বি বা সি এটা ইনপুট দিবা, এখন আর দেখার প্রয়োজন না, এই জন্য আমাদের ডিসপ্লে করতে হবে। ডিসপ্লে MG1 আর হচ্ছে DX MG1। এরপরে করে দেওয়া হচ্ছে ইনিট 1121H। তো এইটার মানে কি, এখন LEE ডিসপ্লে তো করে দিলাম, তারপরে হচ্ছে LEDS, এটার মানে হচ্ছে মানে হচ্ছে লোড এফেক্টিভ অ্যাড্রেস। এটি MSG1 মেমোরির মেসেজটির মেমোরির ঠিকানা বা অ্যাড্রেস খুঁজে বের করে যা ডিএক্স রেজিস্টারে লোড থাকে। এখন মনে করো যে আমি ডিসপ্লে তো করে দিলাম এবং ডিএক্স রেজিস্টারে আমি এটা লোডও করে দিলাম। এখন ঠিকানা তো অবশ্যই এটা তৈরি হয় না, যেখান থেকে আমার ডাটাটা পাবেন ঠিকানাটা, ওই ঠিকানাটা তৈরি করে কে, আর ঠিকানা তৈরি করা হচ্ছে LEA লোড এফেক্টিভ অ্যাড্রেস। এরপরে হচ্ছে MOV AH9, MOV AH9 এটা হচ্ছে তোমার এই যে MOV AH9, আমার কোডটা ওখান থেকে চলে গেছে, সরি। এরপর এখানে কি হবে, এরপরে হচ্ছে এখানে MOV AH9। তো এটার কাজ কি, এটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলিতে স্ক্রিনে কোনো স্ট্রিং বা মেসেজ প্রিন্ট করার জন্য কমান্ড বা ফাংশনের নাম্বার হলো কত, 9। এটা সাধারণত এজ রেজিস্টারে সেট করলাম। এখন আমি তো অ্যাড্রেস দিলাম ডিএক্সে যে আমার এই অ্যাড্রেসে যাবে জিনিসটা। এবার মুভ মুভ এসে কাজটা কি, এটা আমার যে আমি যে মানে মেসেজে প্রিন্ট করাবে, আউটপুটটা যে দেখা যাবে, প্রিন্ট যে হবে, যেটা ফাংশন লাগে, কমান্ড লাগে, এটা আমাদের লিখতে হয় কি দিয়ে, MOV AH9 দিয়ে লিখতে হয়। এবং AH একটা রেজিস্টার, যে রেজিস্টারের মধ্যে আমার এই প্রিন্টের বা শো এর যে মেসেজটা থাকবে সেটা থাকবে। এবার ইন্ট 21 এইখানে আমাদের বলতে পারো যে এটা আমাদের মেন, যে আমি এটাকে বলছিলাম যে আমাদের একটা ইন্ট ক্যারেক্টার, এন্টার ক্যারেক্টারটা পরে আসবে, এই যে MSG1 এর যে এন্টার ক্যারেক্টারটা এটা পরে আসবে বলছিলাম না, তো এটা কখন আসবে, এটা তখনই আসবে যখন তুমি ইন্ট 21H এইটা লিখো। তখন এই করে কি, তখন আমাদের তো সেট করলাম যে আমাদের ডিসপ্লে হবে, আমাদের মেমোরি হইলো, আমাদের কমান্ডো যা দরকার তা দিয়ে দিলাম মুভ দিয়ে। এবার হবে কি, এটা এটা পপ আপ উইন্ডো আসবে, উইন্ডোতে দেখা যাবে তুমি তোমার নাম্বারটা দিতে পারবা, যেটা ক্যারেক্টার স্ক্রিনে, কম্পিউটার স্ক্রিনে ভেসে উঠবে কি এন্টার ক্যারেক্টার। এখন পপ আপ উইন্ডোটা কি অনেকেই হয়তো বুঝো, আবার অনেকেই বুঝো না। যেমন মনে করো তুমি, আমরা দেখি না অ্যালার্ট ওয়ার্নিং টাইপের কিছু মেসেজ আসে না আমাদের স্ক্রিনে, মনে করো একটা সাইডে তুমি ঢুকলা, যেটা তোমার জন্য ক্ষতিকর, হ্যাঁ আমি একটা উদাহরণ দিয়ে বলতেছি, ক্ষতিকর। এখন তুমি যখন ঢুকবা তখন কিন্তু তোমার স্ক্রিনে হাস করে একটা জিনিস ভেসে ওঠে যে সাইট ইজ নট সিকিউর, বা হচ্ছে তোমার ডাটা নট সিকিউর, এমন কিছু থাকে না, যেটা হঠাৎ করে একটা জিনিস ভেসে আসে, একটা উইন্ডো ভেসে আসে, একটা পেজ, ছোট একটা বক্সের মধ্যে কিছু একটা ভেসে আসে, এটাকে বলা হয়েছে পপ আপ। তো পপ আপ উইন্ডো বা পপ আপ কিছু, এটাকে আবার অ্যালার্টও বলে, তো আবার ইয়াও বলে, অনেক কিছু বলে এটাকে। তো এরকম একটা পপ আপ উইন্ডো ভেসে আসবে ইন্ট দিলে, যেখানে তুমি তোমার যে ক্যারেক্টারটা আছে, আমাদের যে ক্যারেক্টারটা দিতে হবে A অথবা B অথবা C, যেটাকে আমাদের লোয়ার কেসে কনভার্ট করা দরকার, তখন ওই ক্যারেক্টার দেওয়ার জন্য যে বক্সটা দরকার, সেই বক্সটা আসবে ইন্ট 21H দিলে। এটা দিলে কি হবে, এটা স্ক্রিনে এন্টার ক্যারেক্টার একটা পেজ ভেসে উঠবে। এখন তুমি যদি এখানে এন্টার ক্যারেক্টারের জায়গায় যদি তুমি এখানে লেখো যে ইন্টার ক্যারেক্টারের জায়গায় যদি এখানে লেখো যে ইন্টার ক্যারেক্টার, মানে পুরোটা লিখলে আর কি, অথবা ইন্টার ওয়ার্ড যাই লেখো, এখানে যা লিখবা এখানে কি হবে, তাই ভেসে আসবে, এখানে তাই ভেসে আসবে, ইন্টার ক্যারেক্টার। ঠিক আছে, তো এরপরে হচ্ছে কি, ইনপুট দিলাম আমরা, এবার ইউজার করবে কি, পপ আপ তো ভেসে আসলো, হ্যাঁ এবার ইউজার তো ইনপুট দিতে হবে না, তো এবার ইনপুট দিবে কি, এরপরে কোডটা হচ্ছে ইনপুট ক্যারেক্টার MOV AH1 int 21H ক্যারেক্টার ইজ নাও AL। এখন এইটার কাজটা কি, এখন উইন্ডো তো ভেসে আসছে,
মানে স্ক্রিনে বক্স ভেসে আসে যেখানে তুমি তোমার সংখ্যাটা দিবা, ক্যারেক্টারটা দিবা। এখন ক্যারেক্টারটা তোমাকে দিতে হবে না, বসাতে হবে না। এখন তুমি ক্যারেক্টারটা বসাইলা, মনে করো তুমি বসাইলা হচ্ছে কি এ, ঠিক আছে? এখন যে মাত্র তুমি এ বসালা তখনই বসানোর সাথে সাথে আমাদের যে কোডটা আছে সে অটোমেটিক এটাকে ASCII কোডে কনভার্ট করে নিয়ে যাবে। কনভার্ট করে কোথায় নিয়ে যাবে? কনভার্ট করে আমাদের ক্যারেক্টার নাও স্কুল কোথায় থাকবে? ক্যারেক্টার থাকবে হচ্ছে AL রেজিস্টারের মধ্যে। এখানে কিন্তু অনেকগুলো রেজিস্টারের কথা আমি বলছি, AH, DX, AL এরকম রেজিস্টারের মধ্যে থাকবে। থাকার পর ওই রেজিস্টারে যখন যাবে তখন এটা ইউজার অটোমেটিক তখন অটোমেটিক একে কি ধরে নিবে? একে ধরে নিবে 64 ক্যারেক্টার। তখন এটা এ আর থাকবে না, তখন এটা কোথায় চলে যাবে? রেজিস্টারে চলে যাবে। রেজিস্টার তখন কি মনে রাখবে? মনে রাখবে 64, কারণ এ মানে কি, সরি, এ মানে কি 65। তো এবার এবার আমাদের ইনপুট পাইলাম, আমরা সব রেডি করলাম, কোড রেডি করলাম, ইনপুট পাইলাম। এবার আমাদের কি করতে হবে? এবার আমাদের এটাকে আপার কেস থেকে লোয়ার কেসে কনভার্ট করতে হবে। তাহলে আমরা এবার চেক করব যে ইফ আপার অর লোয়ার, এবার নাম্বারটা কি আপার না লোয়ার সেটা দেখতেছে। অবশ্যই যখন কোড দেখবে যে 65 এল, যখন দেখবে 65 আছে তখন কি ধরে নিবে? যেটা একটা আপার কেস, কারণ লোয়ার কেসটা কত হবে? 97 হবে। তো এবার করবে কি, এবার কম্পেয়ার করবে। সিএমপি মানে কি? কম্পেয়ার করবে যে এল এ যে জিনিসটা আছে, এল এ থাকা ইনপুটের সাথে ছোট হাতের এ তুলনা করবে। আমি এ এল এ দিলাম কত? বড় হাতের এ, আর ছোট হাতের এ যখন কত তুলনা করবে? 97 সাথে তুলনা করবে। যদি দেখেন জাম্প টু আপার, এই যে জিই মানে হচ্ছে জাম্প ইফ গ্রেটার অর ইকুয়াল, যদি বড় হয় অথবা সমান হয় তাহলে কি করবে? জাম্প করবে। জাম্প করবে আপারে যদি ইফ এল যদি বড় হয় অথবা সমান হয় এর। গো টু লোয়ার টু আপার কেস লজিক। এখন যদি আমার জিনিসটা মানে আমার এল এ যে মানটা রয়ে গেছে অলরেডি, সেই মানটা যদি ছোট হাতের এর বড় হয় অথবা সমান হয়, বড় হয় অথবা সমান হয়, তাহলে কি হবে? গো টু লোয়ার আপার লজিক। তাহলে না যদি বড় হয়ে যায় এ, এ কত? 97, যদি সে দেখে যে এটা বড়, এটা 97-এর থেকেও বড়, ধরো 100, তখন কি হবে? আমাদের লোয়ার লজিক যেটা আমরা লিখবো নিচে সেখানে চলে যাবে। আর নয়তো সে ডিক্লেয়ার করে দিবে যে এটাই হচ্ছে কি বড়, এটাই হচ্ছে কি আপার কেস। তো এরকম যে এখন যদি সে তবে কোডটি সরাসরি আপার টু লোয়ার কেসে জাম্প করে দিবে। যদি তোমার দেখো যে জিনিসটা 97-এর থেকে বড় হয়ে গেছে, সে এবার যাবে যে লোয়ার কেসের যে কন্ডিশনটা সেটাই, যে আপার টু লোয়ার কেসের কন্ডিশন চলে যাবে। আর যদি না হয় যে কোনটা বড় পাচ্ছে না, এটা ছোটই পাচ্ছে 97 থেকে, তাহলে সে ধরে নেবে এটা বড়, তাহলে এখানে সে আউটপুটটা দিয়ে দিবে। এবার এলস যদি না আপার টু লোয়ার হয়, যদি এবার বড় হয়, ওটা যদি হয়ে যায় যে বড় হয়ে গেছে, তখন কি করবে? তখন করবে অ্যাড 32। তোমরা কোডটি লাফ না দিয়ে মানে জাম্প না করে এখানে থাকা ইনপুটের সাথে বড় হাতে যে ছিল, ইনপুটে বড় হাতে যে ছিল তার সাথে 97 যোগ করে দিবে। 97 যোগ করে দিয়ে এখানে করবে কি এল এর সাথে 32 যোগ করে দিবে। 32 যোগ করে কত হবে? 97 হয়ে যাবে। তখন এটা বড় হাতের থেকে ছোট হাতে কনভার্ট হয়ে যাবে। আবার যদি একটু বলি, ধরো আমি এ নিলাম, ঠিক আছে? এ এল পাইলাম কত? এ তখন আর এ থাকবে না, তখন হয়ে যাবে রেজিস্টার চলে যাওয়ার পর থেকে এটা হয়ে যাবে এল। এল পাইলাম 65। এবার সে দেখলো যে এটা 97 থেকে বড় কিনা, অবশ্যই এটা বড় না। তাহলে করলো কি, সে পরের লজিক আসা করলো। এবার এ এলটা কি করতে হবে? ছোট হাতে যাতে কনভার্ট করতে হবে, তাহলে বড় হাত থেকে ছোট হাতে কনভার্ট করতে গেলে আমাদের কি করতে হবে? 32 যোগ করতে হবে। 32 যোগ করে দিলেই কি হয়ে যাবে? 97 হয়ে যাবে। 97 হয়ে গেলে কি এই বড় হাতের এ যেটা ছিল, যেটা এল ছিল, এটা কি হয়ে যাবে? এটা ছোট হাতের এতে কনভার্ট হয়ে যাবে। বুঝতে পারছো? আর যখন দেখবে যে না এটা অবশ্যই আমার জিনিসটা 97 থেকে বড় হয়ে গেছে, তখন আবার চলে যাবে কোথায়? যে মানে এটা 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 বড় হাতের না, এটা ছোট হাতের জিনিস, এটাকে অন্য নিয়মে মানে লোয়ার কেসের নিয়মে এটা কনভার্ট হয়ে যাবে। এবার এখানে জাম্প ডিসপ্লে মানে কি? জাম্প ডিসপ্লে মানে হচ্ছে আনকন্ডিশনাল জাম্প, রূপান্তর হয়ে গেলে মানে চেঞ্জটা হয়ে গেলেই। তো এবার হচ্ছে আমরা দেখলাম যে কিভাবে সেটাকে
আমরা করে ফেললাম যে আপার কেস থেকে লোয়ার কেসে কনভার্ট করে ফেললাম। এবার জাম্প ডিসপ্লে মানে কি, যখন আমরা চেঞ্জ করে ফেললাম, তাই নিচের যে আপার কেস সেকশনে কোডে যেন কোনো ভুল করে এক্সিকিউট না হয়, সেজন্য সরাসরি জাম্প দিয়ে সে ডিসপ্লে লেভেলে চলে যাবে, যাতে আমার তো এখানে চলে আসা পড়ছে, ঠিক আছে না, আমার তো এখানে যে আপার কেস থেকে লোয়ার কেসে কনভার্ট করে ফেলছি, তাহলে আমার অবশ্যই এবার লোয়ার কেস থেকে আপার কেসের কন্ডিশনের দরকার নাই। এই জন্য কী হয়ে যাবে, জাম্প ডিসপ্লে করে দিবে। ডিসপ্লে কোডটা কোথায় ছিল, সেখানে ডিসপ্লেতে যে এই ডিসপ্লেতে যে আমার কোডটা যেটা ছিল যে আপার কেস টু লোয়ার কেস, সেটা কনভার্ট হয়ে যাবে। এবার যদি যদি আমার এবার হয় যে ওটা হলো না, তো আপার কেস করতে হবে। আপার কেসের জন্য কি করতে হবে, সাম AL32 করতে হবে। তো আপার কেস এটা একটা লেভেল বা সীমানা, যেখানে আমাকে আপার কেসের জন্য এবার কাজ করতে হবে। তো মনে করো আমি এবার লোয়ার কেস নিলাম, ছোট হাতের এ, এটাকে আমাকে কি করতে হবে, আপার কেসে কনভার্ট করতে হবে। তাহলে আপার কেসে কনভার্ট করার নিয়মকে আমাকে 32 বিয়োগ করতে হবে, যেন আমাকে সাফ করতে হবে AL এর যে মানটা আছে সেই মানটা থেকে আমাকে বিয়োগ করতে হবে। এন্ড উপরে যে কন্ডিশন যদি সত্য হয়ে যায়, তাহলে কোড লাভ দিয়ে চলে আসা পড়বে এখানে। পরবর্তী কাজ কি হবে, পরবর্তী কাজ হবে 97 থেকে 32 বিয়োগ করে দাও। এখন মনে করো আমি দিলাম যে ইনপুট যে বক্সে আসে, ইন্টার ক্যারেক্টারের বক্স আসে, সেখানে আমি দিলাম ছোট হাতের এ। তাহলে ছোট হাতের এ মানে কি 97। 97 যখন আমি ইনপুট দিব, তখন আমার AL এ কত থাকবে, AL তো রেজিস্টার, তাই না, সে কী করে স্টোর করে, স্টোর করে কী করবে, 97টা নিয়ে নিবে। তখন কিন্তু আমার মান আর এ ধরবো না, তখন আমরা ধরবো কি, তখন আমরা ধরবো AL। তাহলে AL এ পেলাম কত, 97। তাহলে আমাকে এখন 97 থেকে যদি আমি এটাকে আপার কেসে কনভার্ট করতে চাই, তাহলে আমাকে কী করতে হবে, তাহলে আমাকে 32 বিয়োগ করতে হবে। 32 বিয়োগ করে আমি কত পাবো, 65, যেটা হয়ে যাবে কি আমার বড় হাতের সংখ্যা বা ক্যাপিটাল লেটার। তো এইটাই হচ্ছে কি, সাব করে দিলাম আমরা। সাব করে দিব, যখন আমাদের বড় হাতের হয়ে যাবে, তখন আমরা করে দিব কি, তাহলে আমরা ডিসপ্লে করে দিব। আমরা ডিসপ্লে করে দিলাম, ডিসপ্লে যা হওয়ার তা আসবে। এবার আবার কোড আমাদের শেষের দিকে কাজ করতে হবে, এন্ড করতে হবে না, তো মুভ VL আর AL। এবার রেজাল্টগুলো করবো কি, আমরা রেজাল্টগুলো BL রেজিস্টারের মধ্যে এটা আমাকে সেভ করে দিব। আর AL এর মান তো অবশ্যই চেঞ্জ হয়ে যাবে, যে যা চেঞ্জ হবে তা চেঞ্জ হয়ে কোথায় যাবে, BL এ চলে যাবে। এবার ডিসপ্লে করব, ডিসপ্লে করে দিলাম আমরা যে এবার ঠিক আগের মতনই MGS যে কনভার্টেড আমাদের ছিল আগে, যে এক লাইন থেকে আরেক লাইনে যাওয়া যেটা ছিল, অ্যাড্রেসটাকে DX এ নিয়ে AH=9 এর সাহায্যে স্ক্রিনে প্রিন্ট করা। আমাদের এটার কথা কি ছিল, যে প্রিন্ট করানো না, এটুকুর কাজ আমরা প্রথমেও দেখে আসছি। এটুকুর কাজ কি ছিল, এটার কাজ ছিল যে স্ক্রিনে প্রিন্ট করানো। তো এবার এটুকু আমাদের স্ক্রিনে প্রিন্ট করাবে, যে আমার যে ছোট হাতের যে আমি বড় হাতের যে মানটা আমি দিলাম, এটা স্ক্রিনে কি হয়ে যাবে, প্রিন্টেড। এটা স্ক্রিনে হবে হচ্ছে কি, বড় হাতের মান দিলে সেটা স্ক্রিনে দেখাবে ছোট হাতের, আর ছোট হাতের মান দিলে সেটা স্ক্রিনে দেখাবে কি, বড় হাতের। এই হচ্ছে আমাদের মানে স্ক্রিনে দেখানোর পার্টটা। এবার আমরা ইনপুটটা, এবার আমরা এটাকে প্রিন্ট করে দিব। প্রিন্ট করে আমাদের BL রেজিস্টারের মধ্যে এটাকে সেভ করে দিব। এবার হচ্ছে মুভ AH করে দিব প্রিন্টের শেষ অংশে, মানে AH রেজিস্টারের মধ্যে এটা আমাকে সেট করে দিব প্রিন্টের ক্যারেক্টারটা। এবং ফাইনালি এটা এরপর কি হবে, ইন্টারাপ্ট যখন কল করার সাথে সাথে রূপান্তরিত নতুন ক্যারেক্টারটা স্ক্রিনে ভেসে আসবে। আগেরটাই ছিল যে নতুনভাবে স্ক্রিনেটা ভেসে আসবে। ভেসে আসার পর ফাইনালি এটাকে আমরা এক্সিট করে দিব, আমাদের প্রোগ্রাম শেষ। এবার মুভ AH4CS মানে কি, এবং ইন্ট 21H মানে কি, এই দুটো লাইন হচ্ছে অপারেটিং সিস্টেমকে বলে দেয় যে আমাদের কাজ শেষ, আমাদের মেমোরিটা খালি করে দাও, আমরা এখন এক্সিট নিব। এবং ফাইনালি সে হচ্ছে মেন্ট এন্ড পি দিয়ে এক্সিট নিয়ে নেয়, কোড শেষ করে দেয়। এবং এটাকে বোঝা যায় যে এন্ড দিয়ে বোঝা যায় যে পুরো কোডটা এখানে শেষ। এইটা হচ্ছে এটা হচ্ছে আপার কেস টু লোয়ার কেসের কোডটার ডিটেলস ভেঙে ভেঙে বোঝানো আর কি। আমি যতটুকু পেরেছি কোডটাকে ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করেছি। তাও যদি তোমাদের কিছু বুঝতে অসুবিধা হয়, এটা আবার প্রথম থেকে দেখো, আশা করি বুঝতে পারবা। তো এবার আমরা আর বাকি যে টপিকগুলো আছে এগুলো একটু হালকা হালকা করে বুঝে যাব, কারণ মেন কোডটা আমরা বুঝে গেছি যে কোন ক্যারেক্টারটার কোনটার কি মান, কোনটা কি কাজে ব্যবহার করা হয়। এবার আমরা জাস্ট টপিকগুলো আস্তে আস্তে বুঝে যাবো যে কোন কোশ্চেনটা কেমন ধরনের এক্সপ্লেনেশন হলে আমি এটাকে বুঝতে পারবো, এরকম। এবার আমাদের কোশ্চেন হচ্ছে কি, অড এবং ইভেন নাম্বারটাকে আমরা যদি বলি, অড এবং ইভেন নাম্বারটা অবশ্যই আমরা জানি যে কম্পিউটার অবশ্যই অড ইভেন চিনে না, 12, 13, 14 চিনে না, তাই না, সে চিনে বাইনারি নাম্বার। তো বাইনারি নাম্বারের ক্ষেত্রে হয় কি, যখন সে দেখে যে লাস্ট বিটটা, একটা বাইনারি নাম্বার লাস্ট বিটে যদি 0 থাকে, তাহলে কম্পিউটার বুঝে এটা হচ্ছে ইভেন, জোড়। আর যদি 1 থাকে, তাহলে কম্পিউটার বুঝে কি এটা হচ্ছে বিজোড়। এই ক্ষেত্রে আমরা এটা এন্ড অপারেশন চালাবো, চালিয়ে দেখবো যে এটা কি আসলে জোড় না আসলে বিজোড়।
যেমন আমরা যদি বলি 4 সমান সমান কত, 4 সমান সমান বাইনারি হচ্ছে কত, 0 1 0 0, ঠিক আছে, লাস্টে কত আছে, 0 আছে, তখন কিন্তু বাইনারি হিসাবে ও হচ্ছে কি ইভেন নাম্বার। তো আমরা দেখবো যে একটা নাম্বার যখন আমরা নিব, একটা ইনপুট যখন আমরা নিব, তখন সেই ইনপুটটা কি ইভেন না অড নাম্বার। তো আমরা কোডের ব্যাখ্যা যে আগেও বলি যে আমরা জানি যে মডেল কি, মেমোরি কাজে ব্যবহার করা হয়, এটা হচ্ছে হেক্সাডেসিমাল কি স্ট্যাক বোঝাতে সাহায্য করা হয়। এবং এগুলা কি ডাটা আমি নিলাম, ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এমজিএস এ কি দিব, আগেরবার দিছি আমরা এন্টার ক্যারেক্টার, এবার কি দিব এন্টার আ সিঙ্গেল ডিজিট, কারণ আমাদের ডিজিট দিয়ে বুঝতে হবে যে এটা কি অড না ইভেন। তো এরপরে কি ইভেন হলে দ্য নাম্বার ইজ ইভেন দেখাবে, আর অড হলে কি দেখাবে, দ্য নাম্বার ইজ অড দেখাবে। কোড শুরু করলাম, মেন ফাংশন দিলাম, যে মেন ফাংশনে দিয়ে আমি এটাকে নিলাম। তারপরে আমি হচ্ছে ক্যারেক্টারে ডাটাটা সেট করে দিলাম, আবার সেম কথাই ডাটা সেট করে দিব। ডাটা তো অবশ্যই এক্স তো ডাটা রেজিস্টার করে, কিন্তু আমার ডাটাটা শো হয় কোথা থেকে, ডাটা শো হয় হচ্ছে ডিএস থেকে। তো ডিএস এর ডাটা এমনি রাখা যায় না, এই জন্য আগে আমাদের ডাটাটা কোথায় রাখতে হয়, এক্স এ রাখতে হয়। এক্স থেকে ডাটা আসে কোথায়, ডিএস এ। এবার প্রম্পট আমাদের যেটা, প্রম্পটে যে স্ক্রিনটা যে শো হবে, ওই যে পপ আপ যে শো হবে, এটাকে আবার প্রম্পটও বলে অনেকে। তো প্রম্পটটা যে শো হবে, স্ক্রিনটা যে আসবে, যে ইন্টারভিউ ক্যারেক্টার, সেই ক্যারেক্টারের ঘরটা আমি সেট করলাম, যে মুভ 9 A9 দিয়ে ইন্ট 21 দিয়ে আমি সেট করে দিলাম যে আমার এখানে একটা বক্স আসবে, সেই বক্সে কি দেখাবে, সেই বক্সে দেখাবে হচ্ছে কি ইন্টারভিউর সিঙ্গেল ডিজিট। তো এবার কি হবে, ইনপুট আর ডিজিট, এবার সেম, এবার ডিজিটটা তৈরি হবে, এবং ডিজিটটা তৈরি হওয়ার পর বক্সটা তৈরি হবে। তৈরি হওয়ার পর কি হবে, বক্সের মধ্যে ইনপুটটা ইউজার দিবে, এখানে ইনপুটটা ইউজার দিবে। ইউজার চাইলে ধরো 44 দিল, 4 দিল, সরি 4 দিল, সিঙ্গেল ডিজিট যেহেতু 4 দিল, তাহলে কি হবে, এই 4টা এইখানে যে ঘরটা আসবে সেই ঘরটার মধ্যে যে বসবে। এবার আমরা কি করবো, এখানে আমাদের মেন কোড শুরু হয়ে যাবে, যে টেস্ট দ্য লোয়ার বিট, টেস্ট AL1, আর যে ইভেন। তো এখান থেকে আমাদের মূলত কোডটা শুরু হবে, যে আমরা এখানে একটা অ্যান্ড অপারেশন চালাবো। অ্যান্ড অপারেশন চালে আমরা এই জিনিসটা আস্তে আস্তে ক্লিয়ার করবো আর কি, যে এখানে ব্যাখ্যাগুলো অলরেডি দেওয়া আছে, যে এত জায়গা নিয়ে রাখছে। তোমাদের এই হ্যান্ড নোটটা লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো, আমরা এই হ্যান্ড নোটটা দিয়ে দিব, সমস্যা নেই। তো এরপরে আমরা যাচ্ছি হচ্ছে কোথায়, এই যে টেস্ট বা লোয়েস্ট বিটে, এই বিটটার কাজটা কি, আমরা আগে যেই কোডটা সেট করা সেটুকু পর্যন্ত আমাদের আশা করি তোমাদের কোনো সমস্যা না, সেটা আমরা বুঝতে পারছি। তো এবার আমাদের মেন লজিকে যদি আসি, মেন লজিক হিসেবে কি আমরা দেখব, যে আমরা যে এল এ যে মানটা পাইলাম, ইউজার মনে করো 4 নিছে, 4 যে মানটা পাইলাম সেটাকে আমরা টেস্ট করব অথবা এন্ড অপারেশন চালাবো। চালানোর পরে যদি মানটা আমার 0 আসে, তাহলে আমার এটা কি জোড়, আর যে মানটা আমার বিজোড় আসে তাহলে ওটা কি 1 আসে, তাহলে এটা আমার বেজোড়। তো এখন আমি মনে করো যে আমরা জানি কি সংখ্যাটা যদি 0 হয় তাহলে হচ্ছে যদি সংখ্যা শেষে যদি 0 হয় তাহলে এটা জোড়, আর শেষে যদি এই যে 1 হয় তাহলে এটা কি বিজোড়, যেমন 5 এর শেষে কি আছে 1। এখন আমরা টেস্ট অপারেশন চালাবো। টেস্ট অপারেশনে কিভাবে চালাবো, আমরা এন্ড অপারেশন চালাবো, সাথে 1 গুণ করব। 1 গুণ করার পরে যদি আমাদের 0 আসে তাহলে এটা হচ্ছে কি জোড়, আর যদি না আসে তাহলে এটা হচ্ছে কি বেজোড়। তো এখন আমরা দেখলাম কি, যে যদি আমরা জানি কি, যে আমাদের সংখ্যাটা যে মানটা থাকে সেই মানটা কি হয়, সেই মানটা 0, আমি ধরো 4 ইনপুট দিলাম, 4 ইনপুট দিলে কম্পিউটার করে কি সেটাকে বাইনারিতে ট্রান্সফার করে নিল, 0 1 0 0, এটা হচ্ছে বাইনারি। তো এখন মনে করো যে আমি নিলাম কি, এখন আমি এটাকে দিলাম এবং কম্পিউটার করে কি বাইনারিতে কনভার্ট করে নিল। তো আমাদের লজিক কি ছিল, যে আমরা একটা টেস্ট অপারেশন চালাবো। টেস্ট অপারেশন কীভাবে চালাবো, আমরা হচ্ছে এই যে মানটা আছে সেই মানে যে শেষ অক্ষরটা আছে, শেষ ডিজিট LSB যেটাকে আমরা বলি লাস্ট ডিজিট, লোয়েস্ট বিট, এই বিটটার সাথে আমরা একটা অ্যান্ড অপারেশন চালাবো। অ্যান্ড মানে কি গুণ, আমরা সবাই জানি। অ্যান্ড অপারেশন চালাবো সাথে কি সাথে চালাবো, একের সাথে। যদি আমাদের মানটা মানে লাস্ট ডিজিটের সাথে মানটাকে যদি আমরা অ্যান্ড অপারেশন করার পর যদি আমাদের আনসারটা 0 আসে, তাহলে সেটা হচ্ছে কি জোড়, ইভেন, ঠিক আছে। এবং এরপরে যে আমাদের মানটা, যদি আমাদের লাস্ট ডিজিট যদি এমন হয় যে লাস্ট ডিজিট মনে করো 5, তাহলে 5-এর ডিজিটটা কীরকম হয় 0 1 1, সরি 0 1 0 1, তাহলে এটা লাস্ট ডিজিট কত, এটা লাস্ট ডিজিট হচ্ছে 1। একের সাথে আমরা এবার অ্যান্ড অপারেশন চালাবো, তাহলে কত হবে, একের সাথে আবার 1 দিয়ে অপারেশন চালাবো, তাহলে হচ্ছে কত
1, তাহলে এটা কি হলো, এটা হচ্ছে কি বেজোড় অড নাম্বার। তো এই যে আমরা যে সংখ্যাটা নিয়ে কাজটা করলাম, যে প্রত্যেকটা সংখ্যার লাস্ট ডিজিটের সংখ্যাটা দিয়ে আমরা 1 গুণ করে আমরা এটাকে অড এবং ইভেনটা যাচাই বাছাই করব। কারণ এক্ষেত্রে হয় কি, যখন আমাদের সংখ্যাটাকে 0 হয়ে যায় তখন জিরো ফ্ল্যাগ যেটা থাকে সেটা অ্যাক্টিভ হয়ে যায়। আর যখন আমাদের জিনিসটা না থাকে, যে অ্যান্সার যদি আমাদের 1 আসে, তখন কি হয়ে যায়, জিরো ফ্ল্যাগটা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে গেলে কম্পিউটার বুঝতে পারে যে এটা হচ্ছে অড নাম্বার, সো এটা হচ্ছে বেজোড় নাম্বার, অড নাম্বার। আর যখন দেখে যে জিরো ফ্ল্যাগটা অ্যাক্টিভ আছে, তখন কম্পিউটার বুঝতে পারে যে এটা হচ্ছে কি ইভেন নাম্বার। তখন আমাদের আউটপুটটা আসে। এরপরে যদি আমার আউটপুটটা এসে পড়ে, তাহলে কোড কী করবে, পরবর্তীতে জাম্প করে দিবে কোথায়, ইভেনে। যেহেতু জোর ছিল, যদি আমাদের জিনিসটা জোর হয়, ধরো 4 নিলাম, 4-এর কি হবে, জোর হবে, তাহলে পরবর্তী সে ইভেন নাম্বারে চলে যাবে। এবং কি হবে, জাম্প ইফ জিরো ফ্ল্যাগ ইজ সেট, যদি জিরো ফ্ল্যাগটা আমার সেট হয়ে থাকে, অথবা মানে বন্ধ অথবা অফ, যেটাই হোক না কেন একটা ফলাফল তো আসবে, তাই না? ওই ফলাফল ভিত্তি করে সে করবে কি, যদি ইভেন হয় তাহলে জাম্প করে দিবে। এবার যদি এরকম না হয়, যদি ধরো 5 নিলাম, 5-এ কি হইলো, 0 তো হইলে 0 হবে না, কি হবে, 1 হবে না, তখন কি করবে, তখন কি জাম্প করতে পারবে? তখন তো ফ্ল্যাগ বন্ধ থাকবে, তখন জাম্প করতে পারবে না। তখন করবে কি, এটা আবার পরবর্তী নিচে আসবে, যে যদি 0 না হয় ইটস অড। এক্ষেত্রে আবার আমরা যদি দেখি যে ব্যাখ্যাকে যদি বলি, যদি উপরের যে লাইনে লাফ মানে জাম্পটা না দিয়ে আসে, তাহলে শেষ বিট কি ছিল, 1 ছিল। 1 থাকলে কি হবে, সেটা হচ্ছে অড। তাই সিরিয়ালি কোডটির নিচে নেমে এসে ওডি, এই যে অড এমএসজি, এটা দেখাবে যে স্ক্রিনে কি দেখাবে, দ্য নাম্বার ইজ অড, যেটা আমরা প্রথমে ডিক্লেয়ার করে দিয়ে আসছি। তারপরে করবে জাম্প এক্সিট, এবং এটা এক্সিট করে দিবে, যে বেজোড় মেসেজ দেখানো শেষ। এবার যেন ভুলেও সে আবার জোরের কাজ না করে, আবার যাতে ভুলেও আগে করে ব্যাক না করে, এবার সে এটাকে জাম্প করে দিবে, এক্সিট করে দিবে। এবার যদি হয় ইভেন, যদি নাম্বারটা মনে করো যে ইভেন হয়ে গেল, তাহলে কি হবে, সেখানে এসে দেখাবে যে এটা হচ্ছে ইভেন, এবং প্রিন্টটা স্ক্রিনে প্রিন্ট করে দেখাবে যে নাম্বার ইজ ইভেন। এবার আমরা কোড শেষ করে দেওয়ার পালা, এবার আমরা এক্সিট করে দিব। এক্সিট করে দিয়ে এখানে বুঝাবো যে মেমোরিকে আমরা বুঝাবো যে মেমোরি খালি করে দাও, আমাদের কাজ শেষ, এই মেমোরি জায়গাটা আমরা যতটুকু জায়গা আমরা নিছিলাম অতটুকু জায়গা আর দরকার নাই, খালি করে দাও। এবার মেন এন্ড পি দিয়ে আমরা বুঝাই কি, যে কোড এখানে সমাপ্ত, এবং এন্ড মেন দিয়ে কি কোড পুরোপুরি সমাপ্ত ঘোষণা আমরা এখানে করে দিই, আর কোনো কাজ নাই। এই হচ্ছে অড এবং ইভেন নাম্বারের ব্যাখ্যাটা আর কি সংক্ষেপে বুঝালাম। এবার বাকি কোশ্চেনগুলো যেগুলো আছে সেগুলোর ব্যাখ্যাটা আমরা এত ডিটেলসে বলবো না, জাস্ট কনসেপ্টগুলো ভেঙে দিব যাতে তোমরা লিখতে পারো, যাতে তোমরা নিজেরা সলভ করতে পারো যে আসলে এটা কিভাবে হবে সলভটা। যেহেতু আমরা কোডে যে মেন ডিটেলসগুলো সেগুলো কিন্তু এখন মোটামুটি বুঝতে পারছি, যে আসলে এই জিনিসগুলো কিভাবে, অ্যাটলিস্ট এই যে ইন্ট কি এক্সিট কি মফ কি, এগুলো কেন ব্যবহার করা হয়, এগুলো আমরা অ্যাটলিস্ট বুঝতে পারছি। তো এগুলো বুঝতে পারলে এখন মেন যে কোডের লজিক সেটাকেও দেখলেই হবে। তো এখানে আমাদের বলছে কি, যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ লিখতে যেখানে ডিসপ্লে করবে এ থেকে জেড পর্যন্ত যতগুলো অ্যালফাবেট আছে সবগুলো অ্যালফাবেটকে একবার করে ডিসপ্লে করবে। তাহলে কি, যে একবার এ ধরবে, একবার বি ধরবে, একবার সি ধরবে, একবার ডি ধরবে, এটা কি একটা লুপ টাইপের না? লুপ জিনিসটা কি, লুপ জিনিস হচ্ছে একই জিনিস বারবার ঘুরে ফিরে আসবে। তো আমি যদি এখানে বলি যে মনে করো এখানে আছে কি এ বি সি ডি, তারপর ই, তারপর এফ, তারপর জি, তারপর এইচ, তারপর আই, তারপর জে, এখানে কি অনেকগুলো সংখ্যা এরকম আছে, অনেকগুলো জেড পর্যন্ত থাকবেই, যেহেতু সবগুলো বলছে এখানে। তো আমাদের কম্পিউটার লজিকটা করবে কি, একবার এ ধরবে, ঠিক আছে, ধরে এ কে প্রিন্ট করাবে, আবার বি ধরবে, ধরে কি করবে, বি কে প্রিন্ট করাবে, আবার সি ধরবে, সি ধরে কি করবে, সি কে প্রিন্ট করাবে। এই যে একটা জিনিস একবার ধরতেছে আবার প্রিন্ট করাচ্ছে, একবার ধরতেছে আবার প্রিন্ট করাচ্ছে, আবার ধরতেছে আবার প্রিন্ট করছে, এভাবে কি করবে, 26 বার ধরবে, 26 বার প্রিন্ট করাবে। এই জিনিসটা বারবার ধরা, বারবার প্রিন্ট করা তো একটা ঝামেলা কর না। এই জিনিসটা আমরা একটা লুপের মধ্যে ফেলে দিব, যে একই জিনিস বারবার ঘোরা, একই জিনিস বারবার ঘোরা, একই জিনিস বারবার করা, একটা ভুলভুলাইয়া টাইপের একই জিনিস বারবার করা, এই জিনিসটা বারবার সে করতে থাকবে। তো এবার আমরা একটা লুপ দিব। আমরা জানি কি, আমরা অবশ্যই জানি যে কম্পিউটার কখনো এ মানে বুঝে না, তখন সে করে কি, এটাকে আস্কি কোডে রূপান্তর করে, এবং সে আস্কি কোডের মান অনুসারে কি করবে, এটাকে প্রিন্ট করাবে। যে আমরা স্ক্রিনে দেখবো কি, আমরা এবিসি আকারে দেখবো। তো 26 বার লুপটা চলবে। এবার মডেল নিলাম, আমার মেমোরি খালি করলাম, আমি স্টক নিলাম, ডাটা নিলাম, তারপরে হচ্ছে প্রিন্ট করলাম কত, কাউন্টার দিলাম কত, 26 পর্যন্ত আমার কাউন্টার শুরু হবে, এবং ক্যারেক্টার হবে কি, প্রথম ক্যারেক্টার, এই স্টার্ট ক্যারেক্টার হবে। প্রিন্ট করাবে কি, ফাংশন, প্রিন্ট লুপের কাজটা কি, ফাংশন করাবে, প্রিন্ট ক্যারেক্টারটা পর্যন্ত এই ফাংশনটা চালাবে, ক্যারেক্টারটা প্রিন্ট হওয়ার আগ পর্যন্ত। আমরা এটা এত ডিটেলসে দেখবো না, আমরা জাস্ট নর্মালি বলি যে লজিকটা কীভাবে কাজ করতেছে।
তো আমাদের লুপ এখানে কয়বার চলবে, 26 বার চলবে। তাই লুপের কাউন্টার রেজিস্টার হচ্ছে সিএক্স, এটা হচ্ছে লুপের রেজিস্টার সিএক্স, এই যে হচ্ছে আমাদের লুপের রেজিস্টার সিএক্স। ঠিক আছে, এটা আমরা এখানে লিখে দিছি এবং আমরা 26 রাখলাম, কারণ আমাদের করবো কি, আমাদের 26 বার লুপটা চলবে, তাই আমাদের শুরু হবে থেকে এ থেকে। তাই ডিএল রেজিস্টারে কি রাখলাম, ডিএল এ রাখলাম হচ্ছে কি এ, ওই যে আমরা ডিএল এ কি রাখলাম, ডিএল রাখলাম হচ্ছে এ। এবার লুপের ভেতরে আমরা হচ্ছে ইন্ট 21 দিলাম, যেটাকে 21 দিয়ে ডিএল এ একটা ক্যারেক্টার থাকা ক্যারেক্টারটা প্রিন্ট করাবে। লুপের ভিতরে যদি আমরা এবার আমরা জানি কি যে ইন্টার কাজটা কি, এটা কোনো কিছু প্রিন্ট করা, পপ আপ দেখানো, তাই না? তাহলে ও কি করবে, যখন একটা ক্যারেক্টার আসবে তখন আবার সে প্রিন্ট করাবে, আবার আরেকটা ক্যারেক্টার আসবে সে আবার প্রিন্ট করাবে, তার কাজই হচ্ছে প্রিন্ট করানো বা কিছু দেখানো। এরপর ইনস ডিএল দিয়ে কি হবে, এ কে বাড়িয়ে বিতে যাবে। এখন ইনস ডিএল কি হবে, যখন আমরা এ নিয়ে আসলাম, হ্যাঁ এবার কি হবে, সে স্টপ হয়ে যাবে, না, সে করবে কি ইন্ট ডিএল এর কাজ হচ্ছে পুশ করা, যে তুমি পরের ক্যারেক্টারে যাও। এবার লুপ কি করবে, তার পরের ক্যারেক্টারে যাবে, যে আবার বি প্রিন্ট করাবে কোথায়, ইন্টে। এবার আবার এখানে আসবে, আসার পরে বি প্রিন্ট হয়ে গেল, এবার আবার ও পুশ করবে, আবার নেক্সট ক্যারেক্টারে যাও। এবার নেক্সট ক্যারেক্টার হয় সি প্রিন্ট করাবে। তো লুপ ইনস্ট্রাকশন নিজেই সিএস থেকে একটা করে কমায় দেয়, যখন এ কমে গেল বা বি কমে গেল, সি কমে গেল, এবং আস্তে আস্তে সিএস এর প্রত্যেকটা জিনিস কমায় নিয়ে আসে, লুপটাকে চালাতে থাকবে এবং এক পর্যায়ে খালি হয়ে গেলে লুপটা বন্ধ হয়ে যাবে। এই হচ্ছে বা 16টা সংখ্যা প্রিন্ট করার কনসেপ্টটা। এবার আমরা দেখব হচ্ছে পরের কোশ্চেনটা, যখন 2টা নাম্বার আছে, একটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ দেখব যেখানে আমরা টু অ্যাড 2 নাম্বার, দুইটা নাম্বার যোগ করার জন্য আমরা একটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ দিব। তো কিবোর্ড থেকে আমরা যে ইনপুটটা পাই তা আমরা ASCII করে জমা হয় আমরা জানি। মনে করো 5 দিলাম, তাহলে ASCII করে কি থাকবে, 53 আকারে থাকবে। তাহলে আসল সংখ্যা পেতে হলে 48 বিয়োগ করতে হবে, যোগ করার পর স্ক্রিনে দেখানোর আগে আবার 48 বিয়োগ করতে হবে। এখানে আমাদের দুইটা সংখ্যা কি করতে হবে, করতে হবে, যোগ করতে হবে, যেহেতু আমাদের অ্যাড করতে বলছে, তো আমাদের যোগ করতে হবে। আবার এখানে এখন ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা ধরো 0 দিলাম, 1 দিলাম, 2 দিলাম, 3 দিলাম, যাই হোক, আমাদের কম্পিউটার তো কখনো বুঝে না সেটা কি ASCII মানে 1 2 3 না কোনো কিছু, সেটা কি করে ASCII করে কনভার্ট করে নেয়। তো আমরা কোডটা একটু দেখি, তাহলে জিনিসটা বুঝতে পারবো। তো আমরা মডেল নিলাম, স্ট্যাক নিলাম, ডাটা নিলাম, কোড দিয়ে শুরু করলাম, প্রিন্ট নিলাম, তারপরে ফার্স্ট ইনপুট নিলাম। ফার্স্ট ইনপুটে আমি একটা সংখ্যা দিলাম, যে মনে করো ফার্স্ট ইনপুটে আমি দিলাম হচ্ছে কি 4। ব্যাখ্যাটা দেখি, তাহলে আর জিনিসটা ভালোভাবে বুঝতে পারবা। তো কিবোর্ড থেকে আমরা যখন 5 চাপি, অ্যাসেম্বলি সেটাকে সংখ্যা 5 হিসেবে নেয় না, সে নেয় হচ্ছে কি ASCII কোড হিসেবে। প্রথম সংখ্যার ইনপুট যখন আসল মান পাওয়ার জন্য আমরা একটা 48 বাদ দিলাম, কারণ 0 থেকে ASCII হলো হচ্ছে কত, কারণ 0 এর ASCII হচ্ছে 48। তো 53 এর ক্ষেত্রে 5 বাদ দিলে আমরা আসল মানটা পাবো। এক্ষেত্রে আমাদের সংখ্যার কথা এই যে, তো আমরা এখন হচ্ছে কি আমরা মান নিলাম, মনে করো হচ্ছে 5। তো 5 এর মান কত, 53। তো আমাদের যদি কোনো কিছু বাদ দিতে হয়, তাহলে আমাদের যেহেতু 0 থেকে বাদ দিব জিনিসটা, তো 0-র ইয়াটা হচ্ছে 48। তাহলে 48 থেকে বাদ দিব, তাইলে আমাদের হচ্ছে 5 আসবে। তো এই জন্য আমরা লিখলাম কি, এল যে মানটা আমি পাইলাম, এন্টার দিলাম যে 5, সেই মানটার সাথে আমি সাব করে দিলাম কত, 48টাকে। তাহলে আমার মানটা কি হয়ে যাবে, ASCII করে কনভার্ট হয়ে যাবে। তারপর এটা বিএল রেজিস্টারে সেভ হয়ে যাবে। এবার দ্বিতীয় ইনপুটের জন্য একইভাবে আমরা 48 বিয়োগ করি। এবার দ্বিতীয় ইনপুট যখন আমরা দিব, দুইটা ইনপুট না, দুইটা নাম্বার যেহেতু আমাদের যোগ করতে হবে। এবার দ্বিতীয় ইনপুটের সময় আমরা সেম ভাবে যাব, আমরা 48 থেকে মানটাকে বিয়োগ করব। এবার অ্যাড বিএল এবং এএল দুটি সংখ্যা যোগ করি। এখন আমি দুইটা সংখ্যা নিলাম, একটাকে রাখলাম কোথায়, একটাকে রাখলাম এএল এ, একটাকে রাখলাম কোথায়, একটা রাখলাম হচ্ছে বিএল এ। ফার্স্ট ইনপুট হচ্ছে এএল এ রাখলাম, আর দ্বিতীয় ইনপুট হচ্ছে বিএল এ রাখলাম। তো এবার আমি বিএল এ যোগ করে দিব, যেহেতু আমাদের যোগ করার ব্যাপারটা হচ্ছে, এবার এএল এবং বিএল আমি যোগ করবো। যোগ করার পরে স্ক্রিনে দেখানোর আগে রেজাল্টটা আবার ক্যারেক্টার বানাতে হবে। তাই এবার 48 যোগ করি, তারপর প্রিন্ট করে দিই। এবার আমরা 48 যোগ করে দিব, প্রিন্ট করে দিব। এবার আমি যদি বুঝাই আসলে ব্যাপারটা কীরকম ছিল। মনে করো আমাকে দুটো সংখ্যা যোগ করতে হবে, 5 এবং 3, ঠিক আছে? তো 5 এবং 3, তো কম্পিউটার কোনোভাবেই জানে না যে 5 এবং 3 কি। তো কম্পিউটার করবে কি, সে এটাকে ASCII করে রূপান্তর করবে। তো 5 এর ASCII কোডটা কি, 5 এর ASCII কোড হচ্ছে 53।
53, হ্যাঁ। তো ৫ আর আজকে করে হচ্ছে 53। তো সেই 53 এটাকে নিল। এবার সে যোগ করার জন্য কি করতে হবে? আমাদের যোগ করার জন্য মানে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে ২ টা সংখ্যা যোগ করার জন্য আগে তাদেরকে আমাদের অ্যাসেম্বলি যে ASCII মানটাতে কনভার্ট করতে হয়। ঠিক আছে? তাহলে ASCII যেটা হচ্ছে 0 থেকে বাদ দিতে হয়। তাহলে 0 ASCII 0 মানে 0 ASCII হচ্ছে 48। তাহলে পাইলাম কত? ৫। ঠিক আছে? তাহলে ৫ পেয়ে যাবো আমরা এখন। এবার আমরা মনে করো যে এখানে আমরা পাইলাম, বিয়োগ করলাম। আবার আমরা ৩ এর মানটাকে নিলাম। ৩ এর মানটাকে আমরা ধরো মনে করো হচ্ছে ৬৭। ৬৭ থেকে আমরা ৩৮ বিয়োগ করব। ঠিক আছে? ৩ এর আমরা একটা মান পেলাম। এই মানটাকে আমরা রাখলাম হচ্ছে AL এ, আর সরি প্রথম মানটাকে রাখলাম AL এ, দ্বিতীয় মানটাকে রাখলাম হচ্ছে BL এ। রাখার পর এবার এই ২ টা মান আমরা যোগ করে দিলাম। যোগ করে দেওয়ার পর এবার মানটা অবশ্যই আমার ASCII-তে যাবে। তখন ASCII-তে এটাকে আবার কনভার্ট করতে হবে ৩৮ দিয়ে বিয়োগ করে এটা আমাকে প্রিন্ট করতে হবে। এই হচ্ছে ২ টা সংখ্যা যোগ করার কনসেপ্টটা। এবার মনে করো যে তোমাদের কোশ্চেন থাকে যে একই মেসেজ বারবার প্রিন্ট করার জন্য একটা কোড লেখো ইউজিং ম্যাক্রো। হ্যাঁ, ম্যাক্রো ব্যবহার করে একই মেসেজ মানে একই জিনিস বারবার হয়, কখন হয়? তখন আমাদের লুপ চালাতে হয়, তাই না? একই জিনিস বারবার করতে হলে আমাদের লুপ চালাতে হয় না? আর ম্যাক্রো ব্যবহার করতে হয় কেন? ম্যাক্রো একটা ব্লক টাইপের কোড, যেটা একবার লিখলে বারবার আর কি লেখা লাগে না। একবার লিখে দিলেই জাস্ট পরবর্তীতে কল করলে পুরোটা আসা পড়ে। এই জন্য মানে একই জিনিস বারবার প্রিন্ট করাতে গেলে ম্যাক্রো অনেক সুবিধাজনক। তো এটা হচ্ছে আমাদের কোডের ডেফিনেশন। ম্যাক্রো ডিফাইন করে দিলাম, প্রিন্ট করে দিলাম। তো এটা যদি আমরা একটা এক্সপ্লেনেশন দেখি, তো এখন আমরা করব কি, ম্যাক্রো ডিফাইন তো করে দিলাম উপরে, যে ম্যাক্রো ডিফাইন ম্যাক্রো বললাম একটু আগে, যে ম্যাক্রো ডিফাইন করে দিলাম। প্রিন্ট করব কি, প্রিন্ট করবো একটা ম্যাক্রো টেক্সট প্রিন্ট করব। লুপ কাউন্ট করে দিলাম এবং ইনপুট দিয়ে দিলাম, যে যেখানে ইনপুট দিলাম যে ইন্ট ২১, এখানে আমরা যা টাইপ করব ম্যাক্রো করবে কি তার প্রত্যেকবার ৫ বার করে ইয়া করবে, প্রিন্ট করাবে। আমরা কল করে দিলাম ম্যাক্রো, রিপিট করবো কতবার? ৫ বার। এটা হচ্ছে ইয়ার লুপেরটা। এরপরে আমরা যদি দেখি যে ৩টা সংখ্যার মধ্যে কোনটা বড় তা বের করার জন্য কি করতে হবে? তা বের করার জন্য আমাদের ২টা রেজিস্টার লাগবে। প্রথমত আমরা দেখব যে প্রথম সংখ্যা এবং সেকেন্ড সংখ্যার মধ্যে তুলনা করে দেখব যে কোনটা বড়। যদি আমাদের যেটা বড় হবে সেটাকে আমরা একটা রেজিস্টারে রাখবো। এবার ওই রেজিস্টারের সাথে আমরা দেখব তৃতীয় সংখ্যাটা বড় নাকি। যদি এটা যদি মিলে যায় তখন আমরা বের করতে পারবো যে কোনটা বড় কোনটা ছোট। তো আমরা মডেল নিলাম, স্ট্যাক নিলাম, ডাটা দিলাম, যে ৩টা ডিজিট নিলাম। আমরা খুঁজবো নাকি লার্জেস্টটা খুঁজবো। তখন আমরা কোড শুরু করলাম, AX একটা ডাটা রাখলাম, DS এ সেট করলাম। এবার আমরা দেখলাম কি ৩টা মানে রেজিস্টার নিলাম, BL, BH আর হচ্ছে কি CL। এবার আমরা দেখব যে কম্পেয়ার করব, যদি আমাদের সরি, এবার আমরা দেখব কি যে AL এবং BL কে কম্পেয়ার করব, তারপরে হচ্ছে কি AL এবং BS কে কম্পেয়ার করব, তারপর AL এবং CL কে কম্পেয়ার করব। এভাবে আমরা কম্পেয়ার করে কোনটা বড় কোনটা ছোট এভাবে আমরা দেখবো আর কি, যে যদি BL গ্রেটার হয়, BS যদি বড় হয় BL থেকে, তাহলে আমরা BH কে এবং CL কে কম্পেয়ার করব। যদি CL বড় হয় তাহলে CL হচ্ছে অ্যান্সার, আর যদি না হয় তাহলে পরবর্তী আবার সে একই জিনিস ঘটনা মানে একই জিনিসটাকে করবে। তো এবার আমরা একটু দেখি এক্সপ্লেনেশন, আবার একটু ইয়াটা দেখি, বাংলাটা দেখি। এটা হচ্ছে আমরা প্রথমে নিলাম A আর B, আমরা ৩টা রেজিস্টার নিলাম BL, BH, CL। প্রথমে কম্পেয়ার করব কি BL এবং BH, যদি BL বড় হয় তাহলে আমরা করব কি CL এ যাব, CL যদি বড় হয় তাহলে CL হচ্ছে প্রিন্ট, আমরা সবচেয়ে বড় সংখ্যাটা আমরা কোথায় রেখে দিব? DL এ রেখে দিব, প্রিন্ট করে দেবো, শেষ। এবার আমরা দেখব পজিটিভ ইন্টিজারে যে ফ্র্যাকশনাল যে সংখ্যাগুলো থাকে এগুলোকে আমরা পজিটিভ ইন্টিজারের মানগুলো সেগুলো কীভাবে বের করবো। তো মনে করো আমরা জানি কি ফ্র্যাকশনালটা কি, ফ্র্যাকশনাল জিনিসটা আগে বুঝতে হবে। মনে করো আমি একটা নিলাম হচ্ছে 4-এর ফ্র্যাকশনাল বের করব। তাহলে আমরা 4 থেকে শুরু করে তার একেবারে শেষ সংখ্যা পর্যন্ত গুণ করব। যেমন 4 গুণ করব, 4 সাথে পরে 3 গুণ করব, 3-এর পরে 2 আছে 2 গুণ করব, 2-এর পর 1 আছে 1 গুণ করব। এভাবে একেবারে 0 না হওয়া পর্যন্ত গুণ করব আর কি, করব। তারপরে হচ্ছে 0 না, আমরা সাধারণত 1 পর্যন্ত ধরি। সাধারণত 1 পর্যন্ত আসার আগ পর্যন্ত আমরা গুণ করব, গুণ করে একটা ফলাফল যেটা বের করবো সেটাকে হচ্ছে ফ্র্যাকশনাল মানে বলা হয়। তো এখন এমন ইনস্ট্রাকশন দিয়ে আমরা প্রতিবার রেজিস্ট্রেশনের মান গুণ করে AL এ রাখবো আমরা প্রত্যেকবার এই যে মানটাকে AL এ রাখবো, এবং একটা সিঙ্গেল আউটপুট প্রসেস দেখানো এখানে হলো। যেমন এখানে আমরা ধরো একটা মান নিলাম, একটা স্মল মান নিলাম, এক্সাম্পল 3, ফ্র্যাকশনাল শুরু করলাম, মেন শুরু করলাম, DS এ রাখলাম,
9 ধরলাম, কনভার্টের আই যে মানটা পাবো সেটাকে আমরা আজকেতে কনভার্ট করলাম, রূপ শুরু করলাম, তারপরে কি হবে এলকে আমরা পরের মানটা দিয়ে গুণ করলাম, এভাবে করে তারপরে হচ্ছে কি আমরা আজকেতে কনভার্ট করে নিলাম, কনভার্ট করে শেষ করে দিলাম। মূলত কনসেপ্ট কি, কনসেপ্টগুলো ক্লিয়ার করে রাখো, তাহলে লজিকটা তোমরা দেখলেই বুঝতে পারবা যে আমরা লজিকটাকে করে আসছি, লজিকের বিষয়গুলো আমরা বুঝে আসছি। আজকিতে রূপান্তর করার জন্য আমাদের কি করতে হয়, আজকিতে রূপান্তর করার জন্য অবশ্যই আমাদের জিনিসটাকে 48 থেকে বিয়োগ করতে হয়। আমি যে মানটা পাইলাম সেটাকে আমরা করবো কি 48 থেকে বিয়োগ করে দেবো। বিয়োগ করে দেওয়ার পর আমরা একটা কাউন্টার সিএল এটাকে রেখে দিব। সিএল এ রাখার পর প্রাথমিকভাবে ফলাফলগুলো অবশ্যই কোথায় থাকে, এএল এ থাকে, অবশ্যই মানগুলো এএল এ রাখবো, আমরা 24টাকে এএল এ রাখবো। এবং রেজিস্টারের শুরুতে এ সেট করা হয়, কারণ 0 দিলে অবশ্যই তো গুণফলটা 0 হয়ে যাবে, তাই না? এই জন্য 0 কিন্তু রাখা হয় না, 1 পর্যন্ত রাখা হয় এটাকে। আর লুপের শর্ত যেহেতু এটা একটার পর একটা সংখ্যা পিসের সংখ্যা নিয়ে আসবে, এটাও কিন্তু একটা লুপ। তো লুপের শর্ত হচ্ছে কি যে প্রতিবার লুপ শুরু হওয়ার আগে একবার করে দেখবে একটা টাকা সংখ্যা করে কমাবে, এবং যে মাত্র একে আসবে সেখানে লুপটা কি হয়ে যাবে, ব্রেক হয়ে যাবে। আর গুণের প্রক্রিয়াটা কি, গুণের প্রক্রিয়া একবার একবার করে আসবে, কাউন্টার একবার একবার করে কমবে, প্রথমে 4, তারপর 3, তারপরে 2, তারপর 1। এরপরে যে কি হবে, যা লাস্টে আমরা যে মানটা পাবো সেই মানটার সাথে আমরা আজকে যোগ করব, যোগ করে এটাকে প্রিন্ট করে দেবো। এবার আরেকটা হচ্ছে রিভার্স অর্ডার। রিভার্স অর্ডারের ক্ষেত্রে আমরা যদি রিভার্স অর্ডারের কোডটা লিখি আর কি, তাহলে কি রিভার্স অর্ডারের ক্ষেত্রে আমরা সাধারণত স্ট্যাকটা ফলো করি, ঠিক আছে? স্ট্যাকের যে লিফো অর্ডারটা আছে, যদি তোমরা পড়ে থাকো, তাহলে লিফো অর্ডার হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট, মানে কোনো একটা জিনিস শেষে আসবে কিন্তু প্রথমে যাবে, এরকম। মনে করো যে আমি এখানে একটা বক্স নিই, মনে করো আমি এখানে একটা বক্স নিলাম, ঠিক আছে? বক্স নেওয়ার পর আমি এখানে কতগুলা ইয়া দিলাম, বল রাখলাম, ঠিক আছে? এখানে একটা বল, তারপর এখানে একটা বল, এখানে একটা বল রাখলাম, এখানে একটা বল রাখলাম, এখানে একটা বল রাখলাম, এখানে আরেকটা বল রাখলাম, এখানে আরেকটা বল রাখলাম, ঠিক আছে? এখানে অনেকগুলো বল রাখলাম আমি, তো এখানে অনেক কিছু রাখলাম। তো লিফোর ক্ষেত্রে হয় কি, আমি এই যে এখানে যে বল দিতে আসি উপর থেকে নিচ পর্যন্ত যে বল দিতেছি, এই যে বলটা আমি এভাবে যে দিতেছি, একটা ভিতরে একটা পর একটা বল দিতেছি। তো লিফো অর্ডারের ক্ষেত্রে হয় কি, যেই বলটা সবার শেষে আসলো, সবার শেষে ঢুকলো, সেই বলটা আগে বের হয়, ঠিক আছে? এটা হচ্ছে লিফো অর্ডার। তো লিফো অর্ডারের ক্ষেত্রে যখন তুমি এখন মনে করো তুমি একটা, আমরা আমাদের কোডের কথা বলি, তো আমরা যেমন কোডের কথা বলি, তো আমরা এখানে নিলাম, মনে করো লিফো এ দিলাম, বি দিলাম, সি দিলাম, ডি দিলাম, ই দিলাম, এফ দিলাম, জি দিলাম, এইচ দিলাম, এরকম কতগুলো সংখ্যা দিলাম। তাহলে লিফো অর্ডারে আমি শুরু করলাম কি দিয়ে, এ বি সি দিয়ে, সরি আমি জিনিসটা ঢুকালাম কি দিয়ে, এ বি সি দিয়ে। কিন্তু যখন আমি লিফো অর্ডার হিসেবে বের করবো, তখন আগে বের হবে কি এইচ, তারপরে জি, তারপরে হচ্ছে এফ, তারপরে কি ই। এই যে আগে যেটা যেটা পরে আসলো সেটা আগে চলে গেল, এটাই হচ্ছে লিফো অর্ডার। তো রিভার্স কোনো কিছু করতে গেলে আমাদের লিফ অর্ডারটা অনেক বেশি মানে সাহায্য করে, এই জন্য আমরা সাধারণত স্ট্যাকের লিফ অর্ডারটাই ফলো করি। তো স্ট্যাকের ক্ষেত্রে জিনিস মনে রাখতে হয়, যখন আমরা কোনো কিছু দিব তখন সেটাকে বলা হয় পুশ, আর যখন আমরা কোনো কিছু বের করবো তখন সেটা হচ্ছে কি পপ। পপ মানে হচ্ছে কেটে দেওয়া, বের করে দেওয়া। তো এইটা হচ্ছে আমরা আমাদের মডেল সেট করলাম, রিভার্স নিলাম, যেটা আমাদের রিভার্সে কাজ করব, কোড শুরু করলাম, ক্যারেক্টার দিলাম কত 0। এবার আমরা স্টার্ট করে দিলাম, আর আমরা কি করলাম, পুশ করলাম, পুশ করে দিলাম এইচ এর ভিতরে, পুশ করে দিলাম হচ্ছে এ এক্স, এবং প্রত্যেকটা একটা একটা করে লুপ চালাইলাম, একটা একটা করে কাটবে কাটবে, একটা একটা করে বের হবে, একটা করে বের হবে, তো লুপ লাগবে না, তো লুপ চালাই দিলাম। এভাবে করে লুপে যেটা হবে লাস্ট পর্যন্ত সেটা হচ্ছে পপ হয়ে যাবে, পপ হয়ে ডিএক্সে চলে যাবে। তো এটা আমরা বলছি যে স্ট্যাক হচ্ছে বালতির মতো, যেটা সবার শেষে ঢুকে সেটা আগে বের হয়। যেমন আমরা বালতির মধ্যে পানি যদি রাখি, তাহলে সবার লাস্টে যে পানিটা আমরা রাখবো, যে মগের পানিটা রাখবো, সেই মগের পানিটা কিন্তু আমরা আগে বের করবো, তাই না? এটা কিন্তু লিফ অর্ডার। তো লিফ অর্ডার এখানে আমরা যে বলি যারা পুশ এক্স করলাম, মানে রাখলাম একটা একটা করে স্ট্যাক, এবং ইন আইএনসি এক্স করবে কি, এটা গুনবে যে কয়টা অক্ষর হইলো, তারপরে এন্টার চাপলে এখানে একটা বন্ধ হয়ে যাবে, যে এখানে আর কোনো কিছু নেওয়া যাবে না, এই ফুল মানে ফিল আপ। তখন বালতি এক পর্যায়ে পানির ধারণ ক্ষমতা শেষ হয়ে যায়, আর দিতে পারে না, তো এক্ষেত্রে আমরা এন্টার দিয়ে বুঝাই দিব যে এটা হচ্ছে ফিল আপ।
আর যাবে না। এবার আমরা পপে ডিএক্স করে একটা করে বের করব। একটা করে বের করব। বের করার পর সবার শেষে যেটা যাবে সেটা হচ্ছে সবার আগে বের হয়ে যাবে। এই হচ্ছে রিভার্স কোডেরটা ব্যাখ্যাটা। তো এখন মাইক্রোপ্রসেসর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের আমরা আজকে বিভিন্ন অ্যালগোরিদম, বিভিন্ন ধরনের প্রোগ্রাম সলভ করার চেষ্টা করেছি। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো পরবর্তী ক্লাসে আবার অন্য ধরনের কোনো ভিডিও নিয়ে আলোচনা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।